সেটা তো চার্জশিটে আজকে দেখছেন। এর আগে তো ইডি একেবারে পাবলিক নোটিশ দিয়ে তারা বলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের নাম বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন, কালীঘাটের কাকু বলে আপনারা যারকে বলেন সেই সুজয় কৃষ্ণ ভদ্র, তার নাম উল্লেখ করে ছিল। সেরকম একটি নোটিশ তো অলরেডি বাজারে চলছে। বাজারে সেই নোটিশ তো ইডি তাদের সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছিলেন। আজকে চার্জশিটের নাম দেখছি, কিন্তু মানুষের মনে প্রশ্ন, সেই সঙ্গে আমার মনেও প্রশ্ন, যদিও আমি যিনি মূল মামলাকারী সোমেন নন্দী তার আইনজীবী হিসেবে ছিলাম। কারণ হচ্ছে সেই মামলাকারীর বিরুদ্ধে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছে সোমেন নন্দী। দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস সোমেন নন্দী মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তাও তিনি এই যে অব্যাহতি পাননি, তাকে হাজিরা দিতে হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও দেখছি না যে তারপরে আর ডাকা হলো কিনা। চার্জশিটে নাম আছে, নিশ্চিতভাবে ট্রায়াল হবে। আশা করব অতি দ্রুততার সঙ্গে ট্রায়াল হবে, এবং আশা করব যে এই লিপস অ্যান্ড বাউন্স তার সঙ্গে সংশ্লিষ্ট ডিরেক্টর, সিইও, তাদের প্রত্যেককেই তদন্তের আওতাধীন করা হবে। তার কারণ সিওও জেলে থাকলে সিইওর কোথায় থাকা উচিত? সিইও কে একটা কোম্পানির? তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী, তিনি কি ম্যানেজারিয়াল পার্সন, অথচ তাকে আমরা দেখলাম একবার ডাকলো, তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই। কেন? এই প্রশ্নগুলো তো থাকবে। পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, পার্থ চ্যাটার্জিকে জামিন দেয়নি। তিনি জামিনের আবেদন করতে গেছিলেন এবং সেখানে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়। তিনি এটাও বলেন যে সবাই জামিন পেয়ে যাচ্ছে, অর্পিতাও পেয়েছে জামিন, তাহলে আমি কেন পাবো না? হ্যাঁ, অর্পিতার সঙ্গে সময় কাটানো করেছেন কোর্ট, কি বলবো? হ্যাঁ, নিশ্চিতভাবে ওনারা হয়তো ভেবেছিলেন অর্পিতার সঙ্গে সময় কাটানোর জন্য পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক না কেন, এই অর্পিতা দেবীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তো যুগ্মভাবে সম্পত্তি দেখা গেছে। অর্পিতা দেবীর বাড়িতে যে টাকা পাওয়া গেছে, সে টাকার উৎস কি? কেউ তার এমনি এমনি অর্পিতা দেবী তার বাড়ির নিচে কাউন্টার খোলেনি যে সবাই এসছে টাকা জমা দিয়েছে আর সেখানে খাটের নিচে টাকা ভর্তি করেছে, তা তো নয়। পার্থ চট্টোপাধ্যায় তিনি একজন মন্ত্রী, শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, তাই তিনি এই অ্যাসিওরেন্স নিশ্চিতভাবেই দিয়েছিলেন বাজারে। তার লোকজন এই অ্যাসিওরেন্স বাজারে দিয়েছিলেন যে হ্যাঁ, তোমরা অর্পিতা দেবীর কাছে টাকা পৌঁছে দিলে তোমাদের চাকরি হবে, এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। সাদা কাদার মাস্টার তো পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে রয়ে গেছে। যে ব্যক্তিটি শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি এই শিক্ষা দপ্তরের সর্বোচ্চ কর্তা। অর্পিতা দেবী তার শিক্ষা দপ্তর চালাতেন না, তার ডকুমেন্টে কোনো অ্যাক্সেস ছিল না, সরকারি ডকুমেন্টে তো অর্পিতা দেবীর অ্যাক্সেস ছিল না। আর অর্পিতা দেবী এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তি নন যে যিনি বাইরে বেরিয়ে এলে এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত, যে বিচার প্রক্রিয়া, সেটি প্রভাবিত হতে পারে বা উইটনেসদের ভয় দেখানো হতে পারে। নিশ্চিতভাবে সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সম্ভাবনাটা অল্প। কিন্তু পার্থবাবুর ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেশি। তিনি যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, কারণ একসময় তিনি মন্ত্রী ছিলেন, এখন তারই দল বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, তার অ্যাক্সেস থাকবে। দ্বিতীয় হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই, দ্বিতীয় হচ্ছে তিনি যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তৃতীয় হচ্ছে যে ওনাকে ছাড়তে হবে কেন, ছাড়বে কেন? আমি তো মনে করি এদের প্রত্যেককে কাস্টডিতে রেখেই ট্রায়াল সম্পূর্ণ হওয়া উচিত এবং শাস্তি বিধান হয়ে এদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত। এবং এরা যা যা অপরাধ সংগঠিত করেছে, এরা তো একটা তো অপরাধ করেনি, হাজার হাজার চাকরি বিক্রি করেছে। প্রতিটির জন্য আলাদা আলাদা করে এদের সব শাস্তি হওয়া উচিত, এবং এমন শাস্তি হওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে যাতে কোনোভাবে এই ভবিষ্যতে আর কেউ এই অপরাধ না সংগঠিত করতে পারে। শুধুমাত্র জাস্টিস হলে হবে না, যেন মানুষের মনে এই প্রভাব পড়ে যে হ্যাঁ, প্রকৃত জাস্টিস হলো। ফলে এই প্রকৃত জাস্টিস অত্যন্ত জরুরি। তাই আমি মনে করি পার্থ চট্টোপাধ্যায়দের একদমই তাদের বেল দেওয়া উচিত।